কি একজন তরুণ যিনি মানুষকে স্বপ্ন দেখাতে ভালোবাসেন, নিজেও স্বপ্ন দেখেন, আকাশ থেকে ঝাঁপ দেন পতাকা নিয়ে। সেই বিশেষ তরুণ এখন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আমাদের সাথে রয়েছেন আশিক চৌধুরী। আশিক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন আপনার এই ব্যস্ততার মধ্যে। আমরা আপনার সাথে আজকে যে আলাপ করতে চাই সেই আলাপের মধ্যে কতগুলি বিষয় আপনাকে সবচেয়ে বেশি শুনতে হয়, সেগুলির মধ্যে একটা তো বটেই আছে যে আপনি সুন্দর করে কথা বলেন, প্রেজেন্টেশন দেন, সিঙ্গাপুর যাওয়ার স্বপ্ন দেখান, কেউ কেউ বলে এগুলি কোনো বাস্তবে মানে এগুলি কোনো বাস্তব প্রতিফলন হয়তো নাই, যেগুলি আসলে আপনার জন্য সত্য সেগুলি আর অনেক তরুণের জন্য সত্য না। আপনার মতামত কি? আপনি কি শুধু স্বপ্নেই ফেলে করবেন না কিছু বাস্তবতাও? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আমাকে প্রথম বলে বাউসার দিয়ে আপনি স্টার্ট করলেন, বাংলা স্পিরিচুয়াল মধ্যে আমাকে ডাক্তার করতে হতে পারে। সো দেখেন, এটা আমি প্রায় শুনি যে প্রেজেন্টেশনটা আসলে দেওয়া হয়েছিল বাংলাদেশকে, যেহেতু আমরা প্রেজেন্ট করি আসলে আন্ডার সেল করি, এটা নিয়ে তো আমাদের অনেক বছর ধরে কথা হচ্ছে যে বাংলাদেশে আসল গল্পটাকে আমরা ঠিকভাবে বলতে পারিনি, বাংলাদেশে মার্কেট করতে পারিনি, সেটা করার চেষ্টা করা হয়েছিল। বাট আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি দেখি যে আসলে দেশের এফডিআই কি অবস্থা, সবাই তো বিডাকে এফডিআই দিয়ে পরিমাপ করার চেষ্টা করে, তো এফডিআই কিন্তু গত বছর একই সময় তুলনায় এখন প্রায় দ্বিগুণের চেয়ে বেশি। আর গত কোয়ার্টারে আমাদের যে এফডিআই নাম্বার ছিল সেটা থেকে এখন 76% আপ। তো কোয়ান্টিটেটিভলি আমরা একটা ভালো জায়গায় আছি। বাট আমি আসলে যেটা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে মাসের পর মাসে আগের মাসের তুলনায় এফডিআই বাড়ানো না, তার চেয়ে বড় কাজটা হচ্ছে ফাউন্ডেশনটাকে ঠিক করা। ইনভেস্টমেন্টের এখন যে নাম্বার নিয়ে আমরা কথা বলি, এগুলো এত হাস্যকর ছোট নাম্বার যে এই নাম্বারকে দ্বিগুণ করাটা আসলে বড় ক্রেডিটের ব্যাপার না। তা আমাদের ফাউন্ডেশনাল ইনভেস্টমেন্ট ক্লাইমেটের যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করার জন্য আমরা মেইনলি চেষ্টা করছি। সেইখানে আমরা সিগনিফিকেন্ট একটা ডেট করতে পেরেছি বলে আমি মনে করি। সো সেটাই আমার লাস্টিং সাকসেস যদি আমি বলি, নট এফডিআই নাম্বার, আই উইল প্রবাবলি সে যে ইনভেস্টমেন্ট ক্লাইমেট, ফিক্সিং ইনভেস্টমেন্ট ক্লাইমেট। আচ্ছা, একটা প্রশ্ন তো নিশ্চয়ই আপনাকে অনেকবার মুখোমুখি করে আপনি বিদেশি বিনিয়োগের জন্য চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশেও তো অনেক বিনিয়োগকারী আছেন যে যারা আসলে বিনিয়োগ করতে চাচ্ছেন, বিনিয়োগের উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না। কেউ কেউ বলতেছেন আপনারা যে সময়টাতে সরকারে আসেন 1 বছর 1 মাসের মতো, সেই সময় কোনো নতুন বিনিয়োগ আসে না, বাংলাদেশিরা আসলে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে, স্টেবিলিটি পাচ্ছে না। সেটা আপনি আসলে কেউ দেখেন মানে যদি আপনি নাম্বার দিয়ে বলেন, নাম্বারগুলি তো আসলে খুব আপনার পক্ষে কি কথা বলতেছে কিনা সেটাও দিতে হবে। নাম্বারগুলো আসলে সারপ্রাইজিংলি পক্ষে কথা বলছে। আচ্ছা, প্রথমে হচ্ছে একটা পারচেজিং ম্যানেজার ইনডেক্স বলে একটা জিনিস আছে, পিএমআই বলে। পিএমআই আসলে মার্কেটের কনফিডেন্সকে দেখায় এবং মার্কেট আসলে এক্সপ্যানশনে যাচ্ছে নাকি রিট্রাকশনে যাচ্ছে দেখায়। তো সেই নাম্বারটা কিন্তু 60 এর উপর 50 এর উপরে থাকলে সবাই বলে যে সো স্ট্যাটিস্টিক্যালি বলছে আসলে, যদিও যেটা হয় যারা কান্নাকাটি করে তারা তো আসলে জোরে জোরে কান্নাকাটি করে, এই কারণে দেখা যায় যে কমপ্লেইনটা বেশি আমরা শুনতে পাই, ভালো গল্পগুলো ঠিকভাবে শুনতে পাই না। আর এই কমপ্লেইনটা আমাকে নিয়ে আরো বেশি স্পেসিফিক্যালি আছে, যেহেতু আমি মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, দেশের বাইরে ছিলাম। সত্যি কথা হচ্ছে যে আমরা অনেকগুলো রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছি যেগুলো ক্যাটাগরিক্যালি লোকাল ইনভেস্টরদের জন্য। আমি এক্সাম্পল হিসেবে বলি যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি নিয়ে আমরা একটা ন্যাশনাল কমিটি করেছিলাম, সেখান থেকে কিছু রেকমেন্ডেশন এসেছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। এনবিআর এর অনেক বড় বড় কিছু পলিসিগত সমস্যা এখন সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ইকোনমিক জোনকে অপটিমাইজ করা হচ্ছে, আপনি শুনেছেন দেখেছেন যে আমি 100 থেকে 5 এ নামিয়ে নিয়েছি। তো এগুলো কি শুধুমাত্র বিদেশি উদ্যোক্তাদের খেয়াল করে? আই ডোন্ট থিংক সো। আমার মনে হয় যে ইকুয়ালি আসলে দেশি উদ্যোক্তাদেরকে সাপোর্ট করে। আপনি যেভাবে কথা বলছিলেন, কিন্তু আসলে ব্যবসায়ীরা একটা তো আমরা কমিউনিকেশনের ভাষায় বলি পারসেপশন ইজ রিয়েলিটি, অনেকে আবার বলে থাকে যে এই যে একটা রাজনৈতিক সামাজিক একটা অবস্থা, সবাইকে ডিসকাস করতেছে, কখন কোন জায়গায় বন্ধ হয়ে যাবে, কখন রাস্তা বন্ধ থাকবে, এর কোনো ঠিক ঠিকানা নাই। এইটা কি আসলে মানে আপনি একটা বিজনেসম্যান হইলে কি আপনি আসলে বাংলাদেশে বিজনেসে আপনি নতুন বিনিয়োগ করতে চাইতেন? পুরাতন বিনিয়োগকারীরাই তো আসলে আপনি যেটাকে কাটাকাটি বলতেছেন, তারা অনেক বেশি কাটাকাটি তো করতেছে। সো দুইটা জিনিস, প্রথমটা হচ্ছে যে সামগ্রিকভাবে শুধু বাংলাদেশকে আমরা বলি যে বাংলাদেশে একটা অস্থিরতা চলছে। আপনি একটু আমরা লেন্সটাকে বড় করি, আমরা নিউ ইয়র্কে বসে আছি, আমেরিকায় অস্থিরতা চলছে, ইউরোপে চলছে, মিডল ইস্টে চলছে। অস্থিরতাটা একটা নতুন অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে গেছে বিজনেসম্যানদের জন্য। মানে পলিটিক্যাল রিস্ক যেটাকে আমরা বলি, এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক কথা বলি। আমরা যদি এখন দেখি যে পৃথিবীর ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট কান্ট্রিতে, আমরা এতদিন কে জানতো যে নেপালে আজকে এরকম হয়ে যাবে। তো এই এডিশনাল ফ্যাক্টরটা বিজনেসম্যানদেরকে এখন আসলে অ্যাকাউন্ট করি ব্যবসায় নামতে হচ্ছে, সেটা বাংলাদেশ বলি আর আমি অন্য দেশের কথা বলি। তো এই কারণে আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে
লোকজন বলছে তারা আসলে করছে কিনা। তো সেই কারণে আমি একটু স্ট্যাটিস্টিক্সে ফেরত যেতে চাই। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এট দি এন্ড অফ দ্য ডে আমাদেরকে তো আসলে এটা মেনে নিতে হবে যে আমরা গত 20 বছর ইকোনমিকে যেই পর্যায়ে নিয়ে গেছি, এখন একটা কন্ট্রাকশনারি পলিসির ভিতর দিয়ে আমরা যদি না যাই, একটা অস্ট্রেলিয়ার ভিতর দিয়ে আমরা না যাই, আমরা কোনোদিন ঠিক হতে পারবো না। ইনফ্লেশন না হতে হলে ইন্টারেস্ট বাড়াতেই হবে। এখন সবাই বলছে ইন্টারেস্ট না বাড়ে কেন বাড়ে? So we have to go through this journey. আমি আমি জাস্ট এই প্রশ্নটা লেস্ট একটু করে রাখি। আপনি এখন ইনভেস্টমেন্ট বাড়ছে বা আপনি ইএমআই এর কথা বলতেছিলেন, আমি আবার সেই জায়গায় ফেরত আসি যে এটাকে ভালো দেখা যাচ্ছে, কিন্তু নতুন চাকরির ক্ষেত্রে আমরা শুধু হতাশার জায়গায় শুনছি যে তরুণরা বলতেছে যে আসলে নতুন কোনো চাকরি বাজার চাকরি বাজার আরো সংকুচিত হয়ে যাচ্ছে। এটা কি ঠিক? মানে আমি স্ট্যাটিস্টিক্স জায়গায় যাচ্ছি না, কারণ আমরা সবাই দেখতে পাই। আমি বিটার চেয়ারম্যানের কাছে জানতে চাইছি যে তরুণদের জন্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়েছে কিনা। মানে আমি যদি প্রশ্নটাকে একটু রিফ্রেম করি, আপনার প্রশ্নকে রিফ্রেম করি, আনসারটাকে আমার মতো করে বলি, সেটা হচ্ছে যে তরুণদের জন্য যে পরিমাণ কর্মসংস্থান তৈরি হওয়া দরকার, সেই পরিমাণ কর্মসংস্থান আসলে তৈরি হচ্ছে যতটুকু হচ্ছে যেটা যথেষ্ট না। লেটস পুট ইট দ্যাট ওকে, যে আমাদের আসলে যেই লেভেলের ডেভেলপমেন্ট দরকার। এই কারণে আমি একটু আগে আপনাকে প্রথমে বলেছি যে এফডিআই বেড়ে দ্বিগুণ হলো। এখন যখন আপনার বেস খুব ছোট হবে, আপনি 10-এ আগে পরীক্ষায় 10 পেয়েছেন, এবার 20 পাওয়া তো খুব ইজি, কিন্তু 100-এর মধ্যে পরীক্ষা আপনাকে আসলে 80 পেতে হবে। সো আমাদের গ্যাপটা এত বেশি যে সেই গ্যাপটা এক রাতের মধ্যে ঠিক হয়ে যাবে না। সো এই কারণে আমার কাছে এখনো মনে হয় যে সরকার হিসেবে বা জাতি হিসেবে বা প্রাইভেট সেক্টরকেও আমাদের যতটুকু অন অ্যান অ্যানুয়াল বেসিস যে লেভেলের এমপ্লয়মেন্ট জেনারেশন আমাদের করার দরকার আছে, ওটা আমরা আসলে করে উঠতে পারি না। গ্যাপটা আসলে রয়ে গেছে এবং গ্যাপটা বাড়ছে। দুইটা প্রশ্ন আমি বেশিরভাগ সময়ের কারণে আমি একটু ইনফর্মালি বলি, একটু আড্ডায় আলোচনা শুনি। একটা বিডাকে নিয়ে, একটা বিডা নির্বাচন। বিডাকে নিয়ে আমি যে আলোচনাটা শুনি সেটা হচ্ছে যে বিডা আসলে ইনভেস্টর ট্র্যাকিং করতেছে কিনা, যারা ইনভেস্টের মধ্যে থেকে যারা ইন্টারেস্ট দেখাচ্ছে তাদেরকে আসলে ট্র্যাক করতেছে কিনা, বা ট্র্যাক করার সেই উপায় বিডার কতটা আসে। বিডার চেয়ারম্যান সম্পর্কে শুনি যে বিডার চেয়ারম্যান একজন সিজন ব্যাংকার, বাট বিডা ইজ নট এ ব্যাংক। তো সেই ক্ষেত্রের মধ্যে বিডার চেয়ারম্যানের কি এক্সপার্টাইজ আছে যে ইনভেস্টমেন্টকে তা আনার ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে বিডার চেয়ারম্যান আসলে সো ট্র্যাকিং করছে কিনা, আমাদের তো ইনফরমেশনের যুগ, ট্র্যাকিং বিডা আসলে আগেও করতো, কিন্তু ট্র্যাকিংটা আসলে ঠিক ট্র্যাকিং হচ্ছে কিনা সেটা জেনুইন প্রশ্ন। আমরা যে বলি ধরেন আমাদের, আমি যদি আজকে গিয়ে আমাদের তো অ্যানাউন্স করি, এবং আমি দেখেছি আগে যে গত 5-10-15 বছরে আপনি পেপার খুললে দেখবেন যে বিডার কাছে বিনিয়োগ এসেছে এত হাজার কোটি টাকা। যদি ওটার ভিতরে যান তাহলে দেখবেন যে আগে বিডা যেভাবে স্ট্যাটিস্টিক্স কালেক্ট করতো সেটা হচ্ছে যে যে কোনো কোম্পানি এসে বিডাতে রেজিস্টার করার সময় বলতো যে আমি আগামী 5 বছরে 5,000 কোটি টাকা ইনভেস্ট করব। বিডা কিন্তু এটা কখনো ক্রস চেক করতো না যে আজও এই ভদ্রলোকের কি পকেটে 50 টাকাও আছে কিনা। তো সেটাকে সে অ্যাবসলিউট নিয়ে টোটালটা করে একটা নাম্বার বলে দিল। আমরা সেখান থেকে সরে আসার চেষ্টা করেছি। এই কারণে ইনফ্যাক্ট আমাদের মিডিয়া ফ্রেন্ডরা আমাদের ব্যাপারে একটু রিজার্ভেশন আছে, তারা বলে মিডিয়া এখন যথেষ্ট ডেটা দেয় না। যে ডেটা ভুল ডেটা সেটা আমি দিতে চাই না। ওকে, বাট আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে যে ইনভেস্টর সামিটের পর থেকে, ইনভেস্টর সামিট একটা বড় ডেটাবেস আমরা তৈরি করেছিলাম, যখন আমরা সবাইকে ইনভাইট করেছিলাম। সেখান থেকে ইনভেস্টরদেরকে আমরা ট্র্যাক করছি। আমাদের হিসাবে এই মুহূর্তে প্রায় $1.5 বিলিয়ন মতো, $1.5 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট পাইপলাইন আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি ট্র্যাক করছি। আর আপনার দ্বিতীয় প্রশ্ন যে ইনভেস্টমেন্ট ব্যাংকিং ব্যাকগ্রাউন্ড থেকে এসে উনি ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট কিভাবে করবেন, তা আমার এই প্রশ্নটাকে আমি আপনাকে উল্টা ফেরত পাঠাই। সেটা হচ্ছে যে লাস্ট 5 জন যারা বিডার চেয়ারম্যান ছিলেন তারা কি ব্যাকগ্রাউন্ড থেকে এসে বিডার চেয়ারম্যান হলেন? মূলত ব্যুরোক্রেট ছিলেন তারা সবাই। তো ওইটাই মনে হয় রাইট মানে আমি রাইট রং এটা হচ্ছে আমি বলতেছিলাম যে একটা ইনফর্মাল প্রশ্ন বা আরেকটা প্রশ্ন। আচ্ছা, আমি যদি পরে পিপিপি অথরিটি, তারা হাইটেক পার্ক অথরিটি, তারা সবাই মিলে একীভূত হোক, এটা আপনার একটা চাওয়া। জি, এটা আপনার একটা চাওয়া। আবার বিডার নির্বাহী চেয়ারম্যান অর্থাৎ আপনি আবার এই চাওয়াটা নিয়ে যে একটা কমিটি বা কমিশন সেটা মেম্বার সেক্রেটারি করছেন, তো এইটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা? কারণ এটা আপনার আইডিয়া, আপনার চাওয়া, আবার আপনি এটার মেম্বার সেক্রেটারি হয়েছেন, মানে আপনার চাওয়াটাই কি আপনি সবাইকে দিয়ে চাওয়াইতে চাচ্ছেন কিনা? মানে এবং এটা একটা পরে আরেকটা সরকার আসলে আবার এগুলিকে আলাদা করবে, এখন এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা আইন আছে, আপনি জানেন এর মধ্যে অনেকগুলি জটিলতা আছে, যেটা তো সহজ না। এটা আপনি কেন করতে চাইতেছেন যে সবগুলি একসাথে করা? কেন করতে চাচ্ছি সেটা আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কিনা সেটা আপনি বলেন। কেন করতে চাচ্ছি তার কারণ হচ্ছে যে মার্কেট ফিডব্যাক। ওকে, সো খুব সিম্পল আনসার। এটা আমার ডিসিশন না বা আমার চাওয়া না, এই চাওয়াটা আসলে মার্কেটের। আপনি আজকে আমরা আজকে আমাদের অনেকগুলো ইভেন্টও হয়েছে ইনভেস্টমেন্ট কমিউনিটির সাথে,
সবাই আমাদেরকে কনসিস্টেন্টলি একটা ফিডব্যাক দিয়েছে বাংলাদেশ সরকার খুবই ফ্র্যাগমেন্টেড। তো ঢাকা ল্যান্ড করার পরে কার সাথে ওনারা কথা বলবেন এখান থেকে ওনারা শুরু বুঝতে পারেন। তো আপনি যখন বলছেন যে বাংলাদেশের এই এখানে জমি নিতে হলে তুমি বেজার কাছে যাও, এখানে জমি নিতে হলে তুমি বেজার কাছে যাও, ওইখানে নিতে হলে হাইটেক পার্কের কাছে যাও, নিজে আগে বুঝো, তুমি অ্যানালাইজ করো, বা একই মেনুর ভিতরে আবার অনেকগুলো সাব মেনু। তো এই পুরোটা একটা, এটা তো খুবই কনফিউজিং। আমি যখন ভিয়েতনামে আমি ইনভেস্ট করতে যাই তখন তো আমি একটা সিঙ্গেল পয়েন্ট থেকে শুরু করি, বাংলাদেশে কোনো সিঙ্গেল স্টার্টিং পয়েন্টই নাই। এই কারণে আমরা এটাকে অ্যাড করতে চাই, কারণ এটা একটা জেনুইন মার্কেট ফিডব্যাক, তাদের জন্য এটা খুব প্রবলেমেটিক। আর আমি মেম্বার সেক্রেটারি, এটার এখন কারণ হচ্ছে যে এই প্রপোজালটা আমরা বিডার গভর্নিং বডিতে উঠিয়েছিলাম। ওকে। এবং যেহেতু গভর্নিং বডিতে উঠিয়েছিলাম তখন সেখান থেকে বলা হয়েছে যে এই প্রপোজালটা যাতে দ্রুত ফাস্ট ট্র্যাক করা যায় এবং এটা অ্যানালাইজ করার জন্য প্রেজেন্ট কাউকে করতে হবে যে আসলে থিওরিটা কি, কেসটা কি, ইস্যু কোথায়, সেই হিসাবে আমি মেম্বার সেক্রেটারি। বাট ওখানে আমি সবচেয়ে জুনিয়র মোস্ট, ওখানে সব বড় বড় অ্যাডভাইজার আছেন, ওনারাই ডিসিশন দেন, তার জন্য আমাদের ডিসিশন এক্সিকিউট করা হচ্ছে। আচ্ছা, বন্দর নিয়ে কথা আসে যে পোর্ট নিয়ে সরকার অনেক কাজ করছে, এর মধ্যে একটা বড় কাজ হচ্ছে বিদেশি অপারেটরের কাছে এটা দেওয়া। যদিও আবার যখন এটা নিয়ে অনেক ব্যাকল্যাশ হলো, অনেক সমালোচনা হলো, তখন এটা বলছে যে আসলে বিদেশি অপারেটরদেরকে এইটুক জায়গায় হ্যান্ডলিং করতে দেওয়া মানে পোর্ট পুরাতে দিয়ে দেওয়া না, কিন্তু ওটুক জায়গায় কেন্দ্র করে এই যেটুক জায়গায় বিদেশি অপারেটরদের আনার কথা বলা হচ্ছে, ওটুক জায়গাতেই আসলে পোর্টের বেশিরভাগ কাজ, বাকিগুলি দাপ্তরিক কাজ, এটা আসলে বললেও চলে, নামলেও চলে। অনেকেই বলে থাকে যে পোর্ট বিদেশি অপারেটরকে দিয়ে দেওয়ার আইডিয়াটা আপনার থেকে আসছে, আপনার চিন্তাটা ডক্টর মোহাম্মদ ইউনূস ভালোভাবে নিচ্ছেন, অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসের চিন্তাটাকে আপনি সমৃদ্ধ করছেন। আসলে কি তাই? পোর্টের মতো জিনিসও যদি আমরা নিজেরা না করতে পারি, এটা থেকে আগাবে না পিছাবে আসলে? এবং এইটা সাপ্লাই সেক্টরে আসছে কিনা, মানে যারা এটা ব্যবহার করেন বেশি ব্যবসায়ীরা আপনাদেরকে কখনো বলছে কিনা যে না আপনারা পোর্টটা অপারেটিং সিস্টেমটা একটু চেঞ্জ করে দেন, বিদেশিদের আনেন? থ্যাংক ইউ। সো প্রথমত এই আইডিয়াটা আমার থেকে আসছে, এটা আমি শুনে খুবই উদ্বেলিত হলাম। কারণ ইফ ইউ রিমেম্বার, আসলে আগের সরকারের আমলেও এটা নিয়ে অনেক চেষ্টা করা হয়েছে। মাল্টিপল গভর্নমেন্টস হ্যাভ ট্রাইড এন্ড ফেইলড। তারা চেষ্টা করেছে কিন্তু পলিটিক্যাল প্রেসারের কারণে করতে পারেনি। আমার মনে হয় এটা একটা কমন সেন্স টপিক, যে আসলে যে যেটাতে সবচেয়ে ভালো করে। আমি তো আসলে বাংলাদেশ ফুটবল টিমে হামজাকে নিয়ে আসতে চেয়েছি, কারণ হামজা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে আসছে, সে আসলে গ্লোবাল স্ট্যান্ডার্ডের প্লেয়ার। তার সাথে আমার বাংলাদেশের ওই একদম তৃণমূল থেকে উঠে আসা ফুটবলার কম্পারিজনই চলে না। আমি যখন ইন্টারন্যাশনাল গ্লোবাল লেভেলে একটা পোর্ট অপারেটর নিয়ে আসবো, সে যে টেকনোলজি নিয়ে আসবে, যে বেস্ট প্র্যাকটিস নোহাউ নিয়ে আসবে, এটা একটা লোকাল অপারেটরের পক্ষে আসলে কোনোভাবে ইন্ডিজিনাসলি নেওয়া সম্ভব না। এই আমাদের যে অ্যাম্বিশন, যে আমরা একটা কিন্তু এইটার ব্যাপারে কি আপনি এটা ভাবছেন যে এইটা আপনি যদি আপনি বিদেশি অপারেটরদের কাছে তাহলে দেওয়ার ক্ষেত্রে, যেটাকে আপনি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলছেন, যেহেতু সেটা বিদেশিরা এটা অপারেট করবে, ওটা ওদের লোক নিয়োগ দিবে বা ওদের এক্সপার্টিস ইউজ করবে, ওরা আপনার থেকে এখান থেকে যে টাকাটা মানে পাওয়া ফি হিসাবে বলেন, আপনি হিসাবে বলেন, সেটা আপনাকে নিয়ে যাবে, এটা আপনার তো ইকোনমিতে কিছু করবে না, এটা কেউ বলতেছেন। এইটার রিস্ক আপনি নিচ্ছেন বা এটা আপনি কি ক্যালকুলেট করে দেখছেন যে আপনার কি লাভ হয় কি ক্ষতি? যারা এটা বলছেন ওনারা ইকোনমিক্স একেবারে বুঝেন না। কারণ প্রথমত তার চেয়ে বড় কথা, ওনারা বাংলাদেশের বেসিক রুলগুলো হয়তো পড়াশোনা করে দেখেন। এই কারণে যে বাংলাদেশে কিন্তু একটা স্পেসিফিক রেগুলেশন আছে যে বিদেশি কোম্পানিতে আপনি আসলে শতকরা 5 ভাগের বেশি বিদেশি এমপ্লয়ি করতে পারবেন, বা আমরা তো খুব রেস্ট্রিক্টিভ ফরেনারদের ব্যাপারে। তো আমার পোর্টে যদি 1000 মানুষ কাজ করে, সেটার মধ্যে শতকরা 5 ভাগ বিদেশিও কাজ করে, তাহলে তো 95% মানুষ নতুন একটা কালচারে বড় হবে, যারা হয়তো ভবিষ্যতে গিয়ে তারপরে বিদেশে অন্য কোনো পড়ে কাজ করবে। ওকে। সো আমার মনে হয় না যে এখানে একটা, আমার ইনফ্যাক্ট মনে হয় এখানে একটা স্কিল ট্রান্সফারের বড় একটা সুযোগ তৈরি হবে, নাম্বার 1। আর দ্বিতীয়ত হচ্ছে যে পোর্ট অপারেটররা মানে যে কোনো ইনভেস্টমেন্ট ইভেন্চুয়ালি adds to the economy and takes something out of the economy through the dividend process. Okay. সবসময় তাই হয়। আজকে যখন যে কোনো বড় ইনভেস্টর বাংলাদেশ, সেটা পোর্টে না হয় অন্য কোথাও হোক, তারা যখন ইনভেস্ট করে তারা কি ডিভিডেন্ডটা নিয়ে যায় না? আচ্ছা, এইখানে আমার একটা প্রশ্ন আছে। আমি যেহেতু খুব বেশি ব্যবসায় অর্থনীতির লোক না, কিন্তু এই জায়গাটার মধ্যে থেকে আমার একটা প্রশ্ন এরকম যে ফোনটা মনে হয়, আচ্ছা অসুবিধা আসলে তো ব্যবসায় অর্থনীতিতে একটা প্রশ্ন হচ্ছে এরকম, আমরা যদি আমাদের দেশের 95% লোকই ব্যবহার করি, আমরা যদি আমাদের দেশের
বন্দরটাই ব্যবহার করি। তাহলে আমরা কোনো একটা কন্ট্রাক্টরকে থার্ড পার্টিকে এইটা পুরো দায়িত্ব না দিয়ে আমরা নিজেরাই তো নো হাউটা নিজেদের মতো করে ব্যবহার করতে হবে। আমাদের একটা থার্ড পার্টি, একটা আলাদা থার্ড পার্টির আমাদের দরকারটা নেই। মানে যে জিনিসটা আমাদের লোক, মানে এমন না, মানে কিছু কিছু ক্ষেত্রে তো অবশ্যই আছে, যেমন যেগুলির ক্ষেত্রে আমরা আমাদের বিদেশি এক্সপার্টাইজ, মানে লোকও লাগবে, যন্ত্রপাতিও লাগবে, এক্ষেত্রে প্রযুক্তি আমাদের জানা আছে, প্রযুক্তি আমরা ইম্পোর্ট করতে পারবো, লোকও আমাদের দিতে হবে। আমরা কেন একটা থার্ড পার্টিকে আমরা এটা দিব, মানে আমাদের উদ্দেশ্যটা কেন এটা বাংলাদেশে পোর্ট অথরিটি এই সিস্টেমটা আপগ্রেড করে এটা করতে হবে? এটা তো খালি সিস্টেমের ব্যাপার না, এটা অনেকখানি ম্যানেজমেন্ট এবং কালচারের ব্যাপার। আসলে যেটা আপনি যদি দেখেন যে বাংলাদেশের সবগুলা বড় বড় সেক্টরে যে সেক্টরগুলো ডেভেলপ করে গেছে সেখানে অনেকগুলো বিদেশি কোম্পানি এসে খুবই সাকসেসফুল হয়েছে এবং তারা বাংলাদেশের কমিটিতে অ্যাড করেছে। সো আমি এক্সাম্পল হিসেবে আমরা বলি যে এফএমসিজি তে মার্কেট লিডার হচ্ছে ইউনিলিভার, তো বা আমরা ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলি, যাদেরকে আমরা ইউজুয়ালি বলি যে সবচেয়ে ভালো প্রাইভেট সেক্টর কোম্পানি, তাদের থেকে বের হয়ে কিন্তু অনেক সিইওরা লোকাল কোম্পানি থেকে সিইও হয়েছে। রাইট, সেম অ্যাপ্লাইজ টু ব্যাংকিং, যেখানে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এবং এইচএসবিসি যারা ম্যানেজমেন্ট ট্রেনিং ছিল তারা বড় হয়ে একটা সময় গিয়ে এখন লোকাল ব্যাংকের, আপনি যদি বাংলাদেশের টপ টিয়ার লোকাল ব্যাংকের সিইওদেরকে দেখেন তার 90% হচ্ছে এক্স মাল্টিন্যাশনাল অফিশিয়ালস। সো দেয়ার ইজ আ স্কিল ট্রান্সফার, দেয়ার ইজ আ নো হাউ ট্রান্সফার যেটা ঘটে আসলে যখন আপনি একটা বেস্ট অপারেটরকে নিয়ে আসেন। যেই কারণে আমরা আরেকটা ছোট্ট করে বলি, সেটা হচ্ছে বাংলাদেশ এবং বাংলাদেশের ক্রিকেট ফুটবল টিম দুইটা কোচই কিন্তু বিদেশি। তাহলে আপনার প্রশ্নের কাউন্টার লজিক হচ্ছে আমরা দেশের একটা কোচকে দিয়ে কেন ন্যাশনাল কোচ এক জিনিস, আরেকটা জিনিস হচ্ছে আপনি থার্ড পার্টি কেমন, কারণ বাংলাদেশের ক্রিকেট টিম ভালো খেলতেছে না বলে আপনি হংকং এর ক্রিকেট টিমটারে বাংলাদেশ ক্রিকেট টিম বইলা যদি খেলায় দেন তাহলে আর বাংলাদেশ কোনদিন ভালো খেলবে কিনা, এইটার উদাহরণের সাথে এইটা হইতো না। বিদেশিদের সুযোগ থাকে যদি আজকে হঠাৎ করে এরকম হইতোই যে ঠিক যেরকম হামজাকে আমরা ইংল্যান্ড ন্যাশনাল টিমে খেলতে পারতো, রাইট, পারতো, কিন্তু পুরো যদি আপনি স্কটল্যান্ডের বি টিমটারে বাংলাদেশ বলে খেলায় দিতেন তারপরে আর বাংলাদেশ কোনদিন ফুটবল ভালো খেলতো কিনা সেটা নিয়ে আছে। সো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইট ইজ নট আ পার্মানেন্ট সলিউশন যে আগামী বছরের পর বছর সারা জীবন এটা ফাংশন বিদেশি অপারেটর থাকবে। আমরা যদি 20টা বছরও বিদেশি অপারেটর চালাতে পারি তাহলে হয়তো লোকাল দুইটা তিনটা ভালো অপারেটর দাঁড়িয়ে যাবে। আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আপনি ভালোই, মানে আপনার যুক্তি আমার পছন্দ হয়েছে। পরবর্তী প্রশ্ন দিতে চাই যে ডোনাল্ড ট্রাম্প আপনাকে 35% ট্যারিফ আপনার দেশের উপর আরোপ করতে চাইছিল, আমাদের দেশের উপর আরোপ করতে চাইছিল, সেটাকে কমায় আপনারা 20% ট্যারিফের মধ্যে নিয়ে আসছেন বাংলাদেশের সবাই, সেজন্য আপনাকে ধন্যবাদ দিবেন। কিন্তু পাশাপাশি এইটাও জানতে চাই যে আসলে আপনারা কি দিলেন, মানে এই তথ্য ভাগটা যে ভুলটা আমরা কিসের বিনিময়ে দিলাম? প্রথমে সরকার থেকে বলা হলো যে এইটা তো এটা বলা যাবে না, পরে বলা হলো কিন্তু এনডিএ তো বলার কিছু নাই, এনডিএ তো সবার সঙ্গে সবার থাকে। আসলে ডোনাল্ড ট্রাম্পকে আপনারা কি দেখা খুশি করলেন, এইটা তো আমাদের একটু জানা দরকার, তাই না? মানে আপনি কি মনে হয় যে কেন এটা 35 থেকে 20 আসলো? আমি যদি খুব মোটা দাগে বলি, যেটা নিয়ে আমার যত জানা সেটা হচ্ছে আমাদের যে বাণিজ্য উপদেষ্টা উনিও শেয়ার করেছেন, সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ধরনের নন ট্যারিফ ব্যারিয়ার, বিভিন্ন ধরনের ব্যারিয়ার আছে যেগুলো আপনি একদম মোটা দাগে সাদা চোখে দেখলেও আপনার মনে হবে যে আসলে এটা খুবই রেস্ট্রিক্টিভ। কারণ এখন যে কোনো দেশ একটা পজিশন নিতে পারে যে সে খুবই একটা বর্ডার ক্রিয়েট করে অপারেট করবে, নিজের কুকুরের মতো অপারেট করবে, আবার অনেকে ওপেন ট্রেড পলিসিতে অপারেট করতে চায়। আমেরিকা অ্যাজ ইউ নো যে দে হ্যাভ আ ভেরি ওপেন ট্রেড পলিসি, তারা চায় যে ফ্রি ফ্লো অফ ট্রেড হোক। তো সেটাকে প্রিন্সিপাল ধরে ওনারা যদি অপারেট করেন, আর বাংলাদেশে কিন্তু হিস্টোরিক্যালি আমরা প্রোটেকশনিস্ট ছিলাম, আমরা তো আমাদের লোকাল ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট করতে চাই। অনেক সময় আমরা বলি যে একটা দারুণ এক্সাম্পল হচ্ছে যে আপনার বাংলাদেশে ব্রাজিলিয়ান মাংস আসা যাবে না, কারণ তাহলে বাংলাদেশের লোকাল গরুর ক্যাটল ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে। সো এরকম অনেক ধরনের স্পেসিফিক আমাদের একটা পজিশন আছে, ইউ ক্যান আর্গিউ ওয়েদার দিস ইজ রাইট অর রং, বাট দুজনের দুটো ডিফারেন্ট পজিশন ছিল। সেই পজিশনটাকে আমরা একটা কাছাকাছি জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি। সেখান থেকে আমি সবচেয়ে বেশি করে বলবো যে আমাদের ইন্টেন্ট যেটা ছিল, আমাদের নিয়মটা দেখে ওনারা মনে করেছেন যে না, এরা আসলে রাইট ডিরেকশনে আসতে চায়। সো ওনারা যতদূর মনে হচ্ছে যে ইনফ্যাক্ট বসির ভাই তো বলছেন যে আসলে বিষ ভালো হয়নি, আমাদের আসলে 15 পাওয়া উচিত। সো লেটস সি ইফ উই ক্যান কাম ডাউন। আচ্ছা, এইটা নিয়ে একটা প্রশ্ন তো এরকম মানে চলতেই থাকে যে
এই যে গোপন চুক্তি আমরা যেটাকে বলতেছি, এটার খসড়া ফাঁস হওয়ার কারণে এনপিআর এর একজন কর্মকর্তা চাকরি চলে গেছে। সেটার মধ্যে দেখা যেতেছিল যে আমি যদি খুব মোটা লাগে আমার ভাষায় বলি যে চীনের সাথে বেশি মাখামাখি করতে হবে না, বাণিজ্যের ভিতরে আমাদের কথা শুনতে হবে, আমেরিকা এরকম বলতেছে, সেটা আমরা শুনে আসছি। আমি যেহেতু আমি নেগোসিয়েশন দলের সদস্য না, আমার মনে হয় না যে এটার ব্যাপারে আমার কমেন্ট করার মতো এক্সপার্টিজ আছে, তাহলে আমি ধরেন আপনাকে হয়তো একটা কিছু আনসার দিতাম, বাট আচ্ছা, আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন সামওয়্যার আই ডোন্ট নো। না এইটা হলো যে আমার একটা মানে আমি কি বলবো যে আছে না মানুষের একটু দুঃস্বপ্ন থাকে যে আমরা আসলে মাইনা চলে আসলাম যে তোমরা চীনের সাথে বেশি মাখামাখি করবো না, আমাদের কথা শুনাও, উঠতে হবে, বসতে হবে। আমি জানি না এটা আমাদের ভালো হবে কি খারাপ হবে, তবে এগুলি নিশ্চয়ই জনগণ জানবে এবং এই সরকার যেহেতু প্রতিশ্রুতি দিচ্ছে এগুলি জানাবে। আমি একটু ডক্টর ইউনূস সরকার প্রধান থাকার সময় এই প্রসঙ্গে আসি। গ্রামীণ ব্যাংক যেমন কর ছাড় পেয়েছে, এর বাইরে গ্রামীণ নাম যুক্ত অনেক কিছুই অনুমোদন পেয়েছে। যেমন সম্প্রতি এই সরকারটা নতুন যোগাযোগ টেলিযোগাযোগ নীতিমালা করছে, যেখানে বিদেশি বিনিয়োগ কমানোর কারণে অসুবিধায় পড়বে মোবাইল অপারেটর রবি এবং বাংলাদেশ। আবার আরেক শীর্ষস্থানে আরেক প্রতিষ্ঠান গ্রামীণ ফোন সুবিধাই পাবে, তাই তারা নীতিমালাকে স্বাগত জানিয়েছে। এখন ঘটনা হলো গ্রামীণ ফোনের 33% মতো লাভের অংশীদার কিন্তু হচ্ছে মানে মানে এই এই সংস্থাটার নাম কি, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফোন, সেই 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 গ্রামীণ টেলিকম ট্রাস্ট। তো এইটা ঠিক হইলো, এইটা এটা মানে এটা একদম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একদম সরাসরি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলো না যে রবি বা বাংলা লিংকে আটকানো হলো, গ্রামীণ ফোন একটু সুবিধা পাই। কি মনে হয়? আমি আপনার বিনিয়োগ উন্নয়নের চেয়ারম্যান হিসেবে আমার পজিশনটা এই ব্যাপারে খুবই clear। সেটা হচ্ছে যে আমি আসলে এরকম কোনো রেস্ট্রিকটিভ ক্যাপিটাল স্ট্রাকচারে বিশ্বাসী না। আমার মনে হয় না যে কখনোই আমাদেরকে এরকম কোনো কোম্পানিকে জোর করা উচিত যে ওনাদের শতকরা এত ভাগ লোকাল বিনিয়োগ থাকতে হবে, এত ভাগ বিদেশি বিনিয়োগ থাকতে হবে। ক্যাপিটাল অ্যালোকেশন ডিসিশন ইজ এ ডিসিশন ফর দি ইনভেস্টমেন্ট, মানে দ্য বিজনেস ইটসেলফ, এবং তারা যেটার জন্য অপটিমাল ডিসিশন সেটাই তারা নেবেন। সো এই পুরো প্রিন্সিপালটার সাথে আমি জেনারেলি একমত না। আমি আপনাকে এটা দিয়ে শুরু করি যে আসলে বলতে হবে যে আপনাকে শতকরা এত ভাগ স্টক মার্কেটে দিতে হবে। স্টক মার্কেট কি আমরা কি রেডি যে ওনারা যে স্টক মার্কেটে হঠাৎ করে চলে আসবেন আমরা বলতে যাচ্ছি ওনাদেরকে? তো এরকম অনেক ধরনের ইস্যু আসলে চলে আসে। সো আমার জেনারেল ভিউ হচ্ছে যে আমাদেরকে আসলে আরো অনেক বেশি ওপেন হওয়া দরকার, যাতে সবাই সমান সুযোগ পায়। ইট হ্যাজ টু বি ফেয়ার কম্পিটিশন এন্ড ওপেন মার্কেট। কিন্তু প্রতিষ্ঠা কমিশনে যখন রবি এবং বাংলাদেশ গেল, তখন আমরা কিন্তু এটা দেখলাম যে মানে আমি কারো কথা আলাদা করে বলতে চাই না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা ফেয়ার হয় নাই ওদের এগেনস্টে, এবং মানে গ্রামীণ ফোন একটু বাড়তি সুবিধাই পাইল। আমি মানে এটা নিয়ে আপনি কিছু বলতে থাকলে বলতে পারেন, আমার কাছে মনে হয়েছে যে গ্রামীণ ফোন এটা একটু বাড়তি সুবিধা পাইছে। টেলিকম পলিসি সিদ্ধান্ত তো অবভিয়াসলি টেলিকম সংস্থা, জি, তাদের রেগুলেটর ইজ ইন্ডিপেন্ডেন্ট বডি, তার ডিসিশন। বাট অ্যাজ আই সেড আমার জেনারেল ভিউ হচ্ছে যে কোনো ধরনের গ্যাপ থাকা উচিত না। ওকে, আপনার একটা বক্তব্য এই মাসে যে অনেকে এটার মধ্যে আওয়ামী লীগের আমলের একটা সুর এটার মধ্যে পাইছে আর কি, যেখানে আপনি বলছেন যে আগামী 30 বছর পর দেশের মহেশখালী আর মাতাবাড়ি এলাকায় সিঙ্গাপুর বা চীন বা সিঙ্গাপুর বা চীনের সাংহাইয়ের মতো হতে পারে। মানে এটা এটা আপনি আসলে কি একটা খুব পপুলিস্ট ধরনের বক্তব্য দিতে চাইলেন, কোন একটা ভাবনা থেকে বললেন, কোন একটা মানে মহাপরিকল্পনা থেকে বললেন? মানে এই প্রথম আমাকে কেউ বললো যে আমার সাথে আওয়ামী লীগেরও কিছু একটা সম্পর্ক আছে। যেকোনো বেশি কথা আর কি, যে বাংলাদেশ এখন সিঙ্গাপুরের মতো কানাডার মতো বললে একটা আওয়ামী লীগের টোন আসে, মানে ওরা যেহেতু খুব বেশি বলতো ওনারা সবসময় একটু মেগালোম্যানিয়াক, আপনি যেটা বলছিলেন। আচ্ছা, আমি আমি এটাও বলেছি যে আমি জীবনে প্রথমবারের মতো আমার সংবাদ সম্মেলনটা আবার নিজে দেখছি। আমি আগে আগে কখনো ওই দিনের আগে কখনো আমি এটা দেখি, তো দেখে আমি বলতে চেষ্টা করলাম যে সবাই যে বলছে আমি বলেছি বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, এটা আমি আসলে বলেছি কিনা। তো অ্যাকচুয়াল সেন্টেন্সে যেটা ছিল, আমি আই স্ট্যান্ড টু মাই 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 স্টেটমেন্ট, সেটা হচ্ছে আমি যে ক্যাটাগরিক্যালি যেটা বলেছিলাম যে আমাদেরকে স্বপ্ন দেখতে হবে, যে আমাদের অ্যাম্বিশন যেটা থাকবে সেটা থাকবে যে বাংলাদেশকে আমরা বাংলাদেশের একমাত্র ডিপ সি পোর্ট যেটা, সেটাকে আমরা একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ডিপ সি পোর্টে পরিণত করবো। তাই আমাদের আশা থাকতে হবে যে আমরা বাংলাদেশকে দেখতে চাই সাংহাই বা সিঙ্গাপুরের মতো 30 বছর পরে দেখতে চাই। সেখান থেকে হয়ে গেল যে আমি বললাম যে আমরা সিঙ্গাপুরে যেরকম চিকেন রাইস খেতে পারি সেরকম মহেশখালীতে চিকেন রাইস খাবো। না, এটা ইন্টারেস্টিং। এটা হইতে পারে যে 30 বছর পরে আমরা বাংলাদেশকে দেখলাম যে সিঙ্গাপুর মতো
কিন্তু সিঙ্গাপুর আরো 30 বছর আগে গেল। এটা এটা একটা হতে পারে। আমার লাস্ট প্রশ্ন যে আমরা যতদূর জানি আর কি মানে মানে যতদূর জানি মানে কি এটা জানি আসলে গত বছর সেপ্টেম্বরে 2 বছরের জন্য আপনি বিদায় নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। সেই হিসাবে বিদায় আসলে এই নির্বাহী চেয়ারম্যানের পদটা 2 বছরের জন্য সাধারণত নিয়োগ করা হয়, সেই হিসাবে আপনার মেয়াদ আরো 1 বছর আছে। আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা স্ব কর্মস্থলে ফিরে যেতে চান, তাদের নিজের নিজের কাজ আছে সেরকম বলা হয়। আপনার এক্সিট রুটটা নিয়ে কি আপনি ভাবছেন? আপনি কি পরের সরকারের সঙ্গে কাজ করতে চান যদি তারা আপনার সঙ্গে কাজ করতে চান? আপনি এক্সিকিউট বললেন কেন? পালাতে হবে না, সে এক্সিট রুট হচ্ছে মানে আপনি তো চাকরিটা ছেড়ে দিতেই হবে, মানে 2 বছর যেহেতু এটার মেয়াদ, অন্য সরকারের সঙ্গে যদি আপনি কাজ না করেন, না পালানোর প্রসঙ্গে আমি একদমই বলতেছি না, কারণ এটা হচ্ছে যাওয়া প্রসঙ্গে বলতেছি। আওয়ামী লীগ সরকার চলে গিয়া এখন চলে যাওয়া পালানো হয়েছে, মানে ঘটনা হচ্ছে আপনি তো চাকরি 2 বছরে, 1 বছর গেছে, আরেক বছর আছে, এখন অন্য সরকার আইসা যদি আপনার সাথে সরকারের সাথে এমন হতে পারে না যে আপনি ডক্টর ইউনূস সরকারের সাথে ছাড়া আর কাজ করতে চান না কোনো সরকারের সঙ্গে, আবার এমনও হইতে পারে যে আপনি সরকারের সঙ্গে কাজ করতে চান, আপনার পরিকল্পনা ভাই আমি আসছি ন্যাশনাল সার্ভিস এবং আই টেক ইউর পয়েন্ট যে আমার 2 বছরের কন্ট্রাক্ট, আমার কন্ট্রাক্টটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাথে অ্যাজ লং এজ দ্য গভর্নমেন্ট ইজ এ ফেয়ার অ্যান্ড জাস্ট গভর্নমেন্ট, আমি সরকারের সাথে কাজ করতে রাজি আছি। আপনি জানেন যে আমার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, আমার ফ্যামিলিতেও আসলে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাকে একই ফ্রেমে আমাকে কাজ করতে হয়, সো দ্য লেভেল অফ অনেস্টি আই ওয়াজ এবল টু মেইনটেইন, এবং আমার যে ইন্ডিপেন্ডেন্স ছিল, আমি যেভাবে সাজিয়ে কাজ করতে এবং অর্গানাইজ হতে কাজ করার সুযোগ পেয়েছি, সেই সুযোগটা যদি আমাকে আগামী সরকার দিতে পারে, যারাই সরকারে আসুক, তাহলে আমি আই উইল ফিক্স মাই। ওকে, মানে এটা খুবই ইন্টারেস্টিং যে আগামী সরকার যদি আপনাকে আপনার মতো করে কাজ করতে দেয় এবং সেটার মধ্যে যদি তার আপনার অন্য কোনো শর্তের মধ্যে আপনার না যেতে হয় যেটা আপনার পছন্দ হয়, তাহলে আপনার আমাকে যদি কোনো কম্প্রোমাইজ করতে না হয় পলিটিক্যাল রিটরিক ড্রাইভ করার জন্য, এবং যদি আসলে আপনার কোনো পলিটিক্যালি শক্ত কোনো পছন্দ অপছন্দ নাই যে না ওরা আসলে করবো বা ওরা আসলে করবো না, এরকম কোনো শক্ত পছন্দ নেই? আমি আই বিলিভ ইন ডেমোক্রেসি। সো যদি জনগণ ভোট দিয়ে কাউকে সরকার আনে, তাহলে নিশ্চয়ই তাকে জনগণ চাই তারাই সরকার চালাবে। ফেয়ার এনাফ। আশিক চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, একটা লম্বা দিনের পর আপনি আমাদের অনেকগুলি প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা চেষ্টা করেছি আপনার কাছ থেকে কিছু কিছু জানতে, আপনাদের জানিয়েছেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আশিক চৌধুরীর সাথে কথা বলছিলাম, বিটার নির্বাহী চেয়ারম্যান। তিনি আমাদের সাথে যুক্ত হয়ে অনেকগুলি কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই শুনবেন। আমরা আবার পরবর্তীতে এই ইন্টারভিউটা আবার আমরা ইউটিউবে আপলোড করবো, আপনারা নিশ্চয়ই সেগুলো দেখবেন। আমাদের অনেক